হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা, পর্ব সংখ্যা 31 এবং 32। লেখিকা নুসাইবা আরা নুরি। সারাদিন পেরিয়ে সন্ধ্যা নামে ধরণীতে। সারাদিন তোহা বেশ স্বাভাবিক ছিল। দুপুরে সিয়ামের সাথে আধা ঘন্টার বেশি সময় কথা বলে পার করেছে। সিয়াম যাতে কোনোভাবেই তোহাকে সন্দেহ না করতে পারে। তারপর ইভানের থেকে সে বাইনারি সংখ্যাগুলো, এক ধরনের গুপ্ত কোড যেখানে স্পষ্ট লেখা 37টা নারী ও 25টা বাচ্চার টাকা। তোহা আটকে উঠেছিল ইভানের মেসেজটা পড়ে। তোহার সন্দেহ এখন পাকাপোক্ত। এই নিষ্ঠুর জানোয়ারের মুখোশ উন্মোচন করবেই, সাথে নিজের পরিবারের খুনের প্রতিশোধ সে নিবেই। তোহা দুপুরে মেহেরাজকে 2 পাতা ঘুমের ওষুধ পাঠাতে বলেছিল। মেহেরাজ প্রশ্ন করেনি, কারণ মেহেরাজ জানে তোহা কিছু একটা করবে, তাই বেশ ভালোভাবেই সতর্ক করেছে যেন তার বউয়ের কোনো ক্ষতি না হয়। তোহা আশ্বাস দিয়েছে মেহেরাজকে। মেহেরাজ গোপনে ওষুধ প্রেয়সীর সাথে দেখা করতে এসে প্রেয়সীদের বাড়ির বাগানে ফেলে গেছিল। সেখানে থেকে তোহা নিয়েছে, যদিও আগে থেকেই তোহার কাছে ছিল, তবে সেগুলো বেশি পাওয়ারের, যদি কোনো ক্ষতি হয় সেই ভয়ে নতুন কিনিয়েছে। সন্ধ্যার পরে তোহা তুহনকে কল করে কাল তাকে নিতে আসতে বলেছে। উল্লেখযোগ্য কারণ হিসেবে বিশ্বাসযোগ্য কিছু একটা বলে দিতে বলেছে। তুহিনও আসবে বলেছে কাল দুপুরে। আজ তোহা রান্নাঘরে আগে ঢুকে গেছে, তা দেখে খাদিজা খাতুন তোহাকে জিজ্ঞাসা করলে তোহা বলে, আম্মা আজ আমি করি রাতের রান্না, প্লিজ। না মা, আমি করছি, তুমি এখানে দাঁড়িয়ে দেখো। শাশুড়ির কথায় তোহা হাল না ছেড়ে বলে, প্লিজ আম্মা, আজ তো আপনার ছেলে বাড়িতে নেই, প্লিজ আজ রাতের রান্না করি আমি। না মা, হাত পুড়বে, আমি না থাকলে তখন কইরো, এখন আমি আছি তো। তোহা এবার একটু ইমোশনাল হয়ে গেল খাদিজা খাতুনের কথায়। তারপর বলল, আপনি আমাকে ভালোবাসেন না আম্মা, তাই রান্না করতে দিচ্ছেন না। আর চাইব না কোনোদিন সরি, তাও আপনি সবসময় থাকেন কাছে। তোহার অভিমান বুঝে খাদিজা খাতুন হাসে। তোহাকে ভীষণ ভালোবাসেন তিনি। হেসে তোহার মুখে হাত বুলিয়ে বলে, পাগলি মেয়ে, আচ্ছা রান্না করো, সাবধানে করবা, আমি তাহলে ঘরে যাচ্ছি। আচ্ছা আম্মা, আমি চা নিয়ে আসি আপনার জন্য। আচ্ছা। খাদিজা খাতুন চলে যেতে তোহা হাঁফ ছেড়ে বাঁচল। ওষুধগুলো তার কোমরে বাঁধা। বাই এনি চান্স যদি পড়ে যেত। তোহা শাশুড়ি চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, মাফ করবেন আম্মা, আপনি আসলেই অনেক ভালো মানুষ। তবে আপনার সাথে যারা বসবাস করে তারা কাপুরুষ। তাদেরকে শেষ না করলে এই দুনিয়ায় পাপ বেড়েই চলবে দিনে দিনে। তোহা না ভেবে চুলায় চা বসিয়ে দিল। চা বানানো শেষে শাশুড়ি ঘরে দিয়ে শ্রেয়সী ঘরে নজর বুলিয়ে এলো। মেয়েটার মাথা ধরেছে আজ আবার। বিকালে কোচিং থেকে আসার পর থেকেই শুয়ে আছে। তোহা এগিয়ে গেল শ্রেয়সী আদা চা খাবে কিনা, মাথা যন্ত্রণা কমবে বলে। কিন্তু গিয়ে দেখলো শ্রেয়সী হাত পা গুটিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তোহা আর ডাকলো না। কম্বলের ভাঁজ খুলে শ্রেয়সী গায়ে দিয়ে বেরিয়ে এলো। তারপর রান্নাঘরে চলে গেল রান্না করতে। বিছানায় হেলান দিয়ে বসে আছে মেহেরাজ। কোলের উপর ল্যাপটপ, কানে ইয়ারবাডস, চোখ মুখ গম্ভীর করে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। মেহেরাজকে চুপ করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ল্যাপটপের ওপাশে থাকা ব্যক্তিটি দোলনায় আয়েশ করে বসে বলল, ভাইয়া, এমন করে তাকিয়ে থাকার কি আছে? আমি তো বললাম এখন দেশে যাওয়ার কোনো প্ল্যানিং নেই আমার। মেহেরাজ তাও কিছু বলল না। মেহেরাজকে চুপ থাকতে দেখে ইভান কিছুটা ভয় পেল। বিনা কারণে ছোট থেকে মেহেরাজকে ভয় পায় ইভান। কোনো মানে হয় এই 28 সুই সুই ছেলেটার তার 1 বছরের বড় ভাইকে ভয় পাওয়ার, যেখানে তার ভাই তাকে ধরতে পারবে না, মারবে না তাও। হয়তো এই ভয়টা ভালোবাসা সম্মান থেকে আসে।
ইভান এবার ছোট্ট করে বলল, ভাইয়া তুমি কি আমার উপর রেগে আছো? না। মেহেরাজের গম্ভীর আওয়াজ। ইভান চুপ। কি বলবে বোঝাই যাচ্ছে রেগে আছে। এখন কিছু বললে রেগে যাবে না তো আবার? ইভান আবার বলল, সরি ভাইয়া, আসলে এখন দেশে যাওয়ার বাকি কথাগুলো শেষ করার আগে গম্ভীর কণ্ঠে মেহেরাজ বলল, দেশ ছেড়েছিস কত বছর? ভাইয়ের প্রশ্নে চমকায় ইভান। তারপর শান্ত গলায় বলে, প্রায় 7। এই 7 বছরে একবারও তোকে দেশে আসতে বলেছি আমি? না। তাহলে সমস্যা কি? আসলে তুমি তো সব জানো ভাইয়া। আমার এমন কিছু নেই তুমি জানো না, তাই এমন বলছো। আমি কী কারণে দেশ ছেড়েছিলাম তাও তুমি জানো। আর এখন তো যাওয়ার প্রশ্ন আসেই না। সেটা আমি জানলেও আব্বু আম্মু দাদা দাদি এগুলো জানে? মেহেরাজের গম্ভীর কণ্ঠ। না চাইতেও রেগে যাচ্ছে। মেহেরাজ এখন রাখতে চায় না। যেভাবেই হোক ইভানকে দেশে আনতে চায়। তার মা প্রায় তাদের 2 ভাইয়ের ছবি দেখে কাঁদে। এটা মেহেরাজের দৃষ্টি এড়ায় না। যেহেতু আর কিছুদিন বাদে মেহেরাজের বিয়ে, তাই তার মায়ের আরও বেশি করে ইভানের কথা মনে পড়ছে। মেহেরাজ কল মিউট করে কয়েকবার জোরে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করে। রাগটা কন্ট্রোলে এনে শান্ত কণ্ঠে বলে, তুই দেশ ছাড়তে চাইলি, আমি সব গোপন করে তোকে সব রকম হেল্প করলাম। তুই মেডিকেল পড়া ছেড়ে দিয়ে হ্যাকিং শিখলি, আমি সেটাতেও সায় দিয়েছি। কখনো কাউকে বুঝতে দেয়নি তুই যার জন্য নিজের জীবন গুছাতে চাইলি সে কী কারণে অন্যের হলো সেটাও তুই জানিস। আর ওর পার্সোনালিটি কেমন তাও জানিস। আর অনেক মেয়ে আছে দুনিয়াতে, তোর ভাগ্যে যে লেখা আছে তার সাথেই তোর বিয়ে হবে। মেহেরাজ থামে। ল্যাপটপের স্ক্রিনে ইভানের মাথা নত চেহারাটা দেখে আবারও বলে, আম্মু তোর চিন্তায় বারবার অসুস্থ হয়। তুই ফ্রি থাকলেও মাসে একবার কল করিস না। যেখানে তুই মেডিকেল পড়া বাদ দিয়েছিস 5 বছর আগে, সেখানে কালকে বললি তুই পড়ায় বিজি। আমি তাও চুপ রইলাম। তবে কি? ইভান নিচু কণ্ঠে জিজ্ঞাসা করে। মেহেরাজ আবারও নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আগামী 3 দিনের ভিতরে দেশে না আসলে আমি সবাইকে সব সত্যি বলে দেব। আর তুই জানিস আম্মু জিনিসটাই কতটা হার্ট হবে। যদি আম্মুকে ভালোবেসে থাকিস তবে ঠিক 3 দিনের মাথায় শুক্রবারে তোকে দেশে দেখতে চাই। ভাইয়া শোনো। মেহেরাজ কল কেটে দিল। সে ইচ্ছে করেই কেটেছে। সে ভাই হয়ে কিভাবে তার ভাইকে আর দূরে রাখবে? আর মায়ের মন তো বারবার তার 2 ছেলেকে একসাথে দেখতে চায়। মেহেরাজ জানে ইভান আর যাই হোক তার কথার অবাধ্য হবে না। ছোট থেকে আজ পর্যন্ত কোনো কথার অবাধ্য হয়নি ইভান। তাই মনে মনে ঠিক করেছে ইভান বাড়িতে ফিরলে তার বিয়ের পরপরই আগে থেকে ঠিক করে রাখা মেয়ের সাথে ইভানের বিয়ে দিয়ে দিবে। সাথে ফাহিমেরও। দিয়ে সে ভাই ও বন্ধুর এক গুরু দায়িত্ব পূরণ করবে। রাতের খাবার রান্না শেষে তুহান নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। শাশুড়ির ঘরে উকি মেরে দেখে খাদিজা খাতুন নামাজ পড়ছে। সেই ফাঁকে তুহান নিজের জন্য কিছু তরকারি বাটিতে তুলে সরিয়ে রেখে গুঁড়ো করা 4খানা ঘুমের ওষুধ তরকারির হাঁড়িতে মিশিয়ে দেয়। ঝিঙ্গে ভাজি তুহা খায় না বরাবর, তাই সেটাই আগেই মিশিয়েছিল। সব কাজ শেষে তুহা নিজের ঘরে চলে যায়। এখন আর কাজ নেই, বাকি কাজ তার শাশুড়ি করবে। রাত 9:30টায় বাড়িতে ফিরে আলতাফ শেখ। সিয়াম শহরের বাইরে, তাই আজ একটু দেরিতে দোকান বন্ধ করলো। সিয়াম বাড়িতে থাকলে 11টা বেজে যায়। আলতাফ শেখ বাড়িতে আসার পর তুহা শ্রেয়সীকে ঘুম থেকে তুলে দেয়। শ্রেয়সী ঘুম থেকে উঠে এশার নামাজ পড়ে সবার সাথে খেতে বসে। তুহা বসেনি, সবাইকে খাবার এগিয়ে দিচ্ছে। তা দেখে খাদিজা খাতুন বলেন, তুমি বসে পড়ো না মা, একা একা খাবে নাকি? আজ তো সিয়ামও আসবে না, আমাদের সাথে বসো। না আম্মা, খিদা নাই। আরে বসো। শাশুড়ির কথায় তুহা চুপ করে যায়, মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ে। শ্বশুরের সামনে খুব বেশি কথা বলে না, তাই আবার বলল, বসছি আম্মা, আপনারা উঠেন তারপর। খাদিজা খাতুন বুঝলো তুহা শ্বশুরের সামনে খেতে বসতে লজ্জা পাচ্ছে, তাই আর জোর করলো না। শ্রেয়সী ভাজি তরকারি কিছু না নিয়ে শুধুমাত্র একটা ডিম দিয়ে ভাত খেয়ে উঠে গেল। তবে তা তুহার খেয়াল হয়নি।
সে তো শ্রেয়সীকে সব বেড়ে দিয়েছিল। তুহা ওঠার পর শ্রেয়সী মাথা ব্যথার ওষুধ দিলে শ্রেয়সী খেয়ে আবার ঘরে গিয়ে শুয়ে পড়ে। এদিকে আলতাফ শেখ আর খাদিজা খাতুন খেয়ে উঠে অন্য সোফায় বসে অনেকক্ষণ টিভি দেখলেও আজ কিছুক্ষণ বাদে ঘুম চলে এলো। তবে তারা ভাবল না, কারণ তাদের সাথে তুহাও হাই তুলছে। সবাই ক্লান্ত ভেবে খাদিজা খাতুন তুহাকে খেয়ে ঘুমিয়ে পড়তে বলে তারা ঘরে চলে গেল। সবাই ঘরে যেতে তুহা আনমনে হেসে উঠল। টেবিলের থালা বাসনগুলো রান্নাঘরে কিচেনে রেখে অবশিষ্ট তরকারিগুলো ফেলে দিল। তারপর নিজের তরকারির বাটি বের করে ভাত খেয়ে নিল। সব শেষে গুছিয়ে লাইট নিভিয়ে ঘরে চলে গেল। যা করার রাতের ভিতরেই করবে। আজ সিয়ামের সব গোপন সত্য খুঁজে বের করতে হবে তাকে। তুহার প্রথম একটু খারাপ লাগলেও এখন বিন্দুমাত্র খারাপ লাগা কাজ করছে না। তুহার রুমে ঢুকে দরজা লাগিয়ে নিজের একটা প্লাজো আর একটা লং টি শার্ট পরে নেয় শাড়ি খুলে। তারপর কানের দুল আর হাতের চুড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে, যাতে একটু শব্দ না হয়। নিজের চুলগুলো গার্ডার দিয়ে বেঁধে ল্যাপটপ অন করে মুভি দেখতে বসে মধ্যরাতে যা করার করবে। ইদানিং মন মেজাজ খুব খারাপ আনাম মিয়ার। চট্টগ্রাম শহরে পুলিশ আর্মির বিশাল পাহারা বেড়েছে। জঙ্গলে যেতে নিলেও অনেক সাবধান থাকতে হয়, সাথে কাজগুলো সাবধানে করতে হয়। তার এত বছরের অভিজ্ঞতার মুখে গতকাল রাতে একটা মেয়ে পাচারের জাহাজ নৌবাহিনীর হাতে ধরা পড়েছে। নিহাত অফিসারটা সৎ, তাই আনাম মিয়ার কোনো চাল খাটেনি, নয়তো তার লোকেরা মোটা অঙ্কের টাকা দিয়ে এসব মিটিয়ে নেয়। মেয়েগুলো এখন চট্টগ্রাম থানার পুলিশের আন্ডারে আছে, তবে কেউ কিছু বলতে পারছে না। শুধু বলতে পারছে তাদের উপর অমানসিক শারীরিক নির্যাতন হয়েছে আর কন্টেইনারের ভিতর পুরে দরজা লাগিয়ে দিছে মুখ বেঁধে। এটাই আনাম মিয়ার বড় স্বস্তি। জঙ্গলে আনার আগে প্রতিবারই মালগুলোকে অজ্ঞান করে নিয়ে আসে আনাম মিয়ার লোকজন। আর জঙ্গলের ভিতরেও কড়া ডোজের ড্রাগ দেওয়া হয়, ফলে মস্তিষ্কের স্মরণশক্তি বিলীন হয়ে যায়। গতকাল ঘরের নিজের বিছানায় অর্ধলঙ্গ হয়ে আদর্শ হয়ে সিগারেট টানছে আনাম মিয়া। বিছানার অন্য প্রান্তে একটা 22-23-এর তরুণীর আধমরা শরীর পড়ে আছে। খুবলে খেয়েছে আনাম মিয়া মেয়েটাকে। একটাই কারণ, মেয়েটার কড়া মেজাজ। আর এটা আনাম মিয়ার ঘোর শত্রু। মেয়ে যাতে হবে কাদার মতো, পুরুষের মুখে কথা কেন বলবে। সিগারেট খাওয়া শেষ হলে আগুন জ্বলতে থাকা সিগারেটের পশ্চাদেশ মেয়েটার পেটে চেপে ধরল। মেয়েটা নড়ে উঠে কেঁদে উঠল। হাত দুটো বাঁধা, ঠোঁট কেটে রক্ত বেরিয়ে জমাট বেঁধে গেছে। আনাম মিয়া তৃপ্তির হাসি হেসে রকিকে ফোন দিতেই রকি এসে হাজির হলো ঘরে। রকিকে দেখে কথা না বাড়িয়ে আনাম মিয়া অলস ভঙ্গিতে বলল, নড়িরে লইয়া যা, তোদের মন চাইলে উপভোগ কর। যদি বা ইচ্ছা থাকে পতিতাবলিতে দিয়ে আইবি, যত দিবে সব তোর। আর তারপর আর মইরা গেলে মাগুর মাছের গর্তে দিয়া দিস। ওদের খাবার দেওয়া হচ্ছে না, এখন ঘুমাবো, লইয়া যায় রে। কথাটা বলে আনাম মিয়া সাদা কুশন জড়ানো বালিশ টেনে নিয়ে শুয়ে পড়ল বিছানায়। পরনে সাদা লুঙ্গি খানা ঢিলে করে গায়ে কাঁথা জড়ালো। আনাম মিয়ার কথা শুনে রকির চোখে লাল সাবড়ে গেল। এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে? কতদিন ধরে নারী দেহের স্বাদ পাচ্ছে না ঠিকমতো। রকি এগিয়ে এসে মেয়েটার ঘাড় সমান বেনি করা চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে বিছানা থেকে টান দিয়ে নিচে ফেলল। ধুম করে শব্দ হলো, সাথে মেয়েটার নীরব গঙ্গানি। রকি বুঝলো বাকিগুলোর মতো এরও জিভে চুন ফলে দিয়েছে আনাম মিয়া, তাই এমন চুপ। রকি মেয়েটাকে টেনে ঘর থেকে বেরিয়ে লাইট নিভিয়ে দরজা টেনে পাশের ফাঁকা ঘরে নিয়ে যায়। তারপর ছুঁড়ে ফেলে দিয়ে তপুকে ডেকে নিয়ে আসে। দুই বন্ধুর সুবর্ণ সুযোগ। মরে গেলেও কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না, যেখানে স্বয়ং তাদের বস আজ অনুমতি দিয়েছে। রকি আর তপু দেরি না করে ঘরের ভিতর সফট একটা মিউজিক চালু করে দুটো বিয়ারের বোতল নিয়ে এগিয়ে গেল মেয়েটার দিকে। মেয়েটার আদো খোলা চোখে একবার দেখলো তাদের, তারপর চোখ বুজে নিল। ঘরের বাইরে থেকে মেয়েটার মৃদু আর্তনাদের আওয়াজ মিশে গেল দম বন্ধ হওয়া রক্তের গুমট বাতাসে।
ঘড়ি টিকটিক আওয়াজে জানান দিচ্ছে রাত 1টা বাজে। তুহার ঘুম চলে এসেছিল, তাই অ্যালার্ম দিয়ে রেখেছিল, তবে ঘুমায়নি। 1টা বাজতেই মোবাইলটা নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, সাথে চাবিগুলোও নেয়। কখন কোনটা কাজে লাগে ধীর পায়ে শব্দহীনভাবে শ্রেয়সীর ঘরে একবার উঁকি দিয়ে তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে যায়। ডাইনিংয়ে হলুদ একটা জিরো বাল্ব জ্বলছে। তুহা মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে শ্বশুরের ঘরের সামনে দাঁড়ায়। বুকে একবার ফু দিয়ে হালকা করে চাপ দিতেই দরজা খুলে যায়। তুহা জানে তার শাশুড়ি দরজা লাগায় না, তাই আর ভাবেনি। ধীর পায়ে এগিয়ে গিয়ে কয়েকবার গায়ে হাত দিয়ে শব্দ করে চেক করে আদৌ জেগে আছে কিনা। যখন বুঝতে পারে ঘুমিয়ে গেছে, তখন শ্রেয়সী ঘরের দরজা ভিতর থেকে ভিজিয়ে দিয়ে আগে থেকে বানানো নকল চাবি দিয়ে আলমারি খুলে। অনেক খুঁজেও কোনো লকার পায় না, কিন্তু তুহা তো লকার দেখেছিল। কথাটা মনে করে পিছু ঘুরে তাকায়। ঘরের একদম কোনায় মরিচা ধরা একটা আলমারি। মোবাইলের ফ্ল্যাশ লাইট পড়তেই লাল রঙের আলমারিটা চোখে পড়ে। তুহা কপাল চাপড়ায় পুরনো আলমারি রেখে নতুন আলমারি খোলার জন্য। কয়েকদিন আগেই নতুন আলমারিটা কিনেছে তার শাশুড়ির কাপড় রাখার জন্য, কারণ তার শ্বশুরের দোকানের অনেক দরকারি কাগজপত্র থাকে পুরনো আলমারিতে যদি হারিয়ে যায় সেজন্য। তুহা হাসে, বুদ্ধি আছে তার শ্বশুরের। তুহা ধীর পায়ে এগিয়ে গিয়ে আলমারি তালা খুলে শব্দ করে খুলে যায়। তুহা দেখে অনেকগুলো কাগজপাতি উপরে থাকায়, আর নিচে তার শ্বশুরের জামা কাপড়। তুহা সব কাগজ বের করে মোবাইলের আলো দিয়ে পড়ে পড়ে দেখে রেখে দেয়, কারণ আসলে সব দোকানের। তুহা এবার নিজের পাওয়া সেই চাবিটা বের করে লকারে ঘোরাতেই লকার খুলে যায়। তুহা আনন্দে লাফিয়ে ওঠে, ভীষণ আনন্দ লাগছে তার। তুহা লকার খুলে অবাক হয়, পুরো লকারে মাত্র কয়েকটা ফাইল, আর তার নিচে আবার ড্রয়ার। তবে চাবি তো তুহার কাছে নেই, এখন কি হবে? তুহা মাথায় গোজা হেয়ার ক্লিপ খুলে বের করে, খুব শান্তভাবে তালার ভিতরে ঘুরিয়ে ড্রয়ারের লক খুলে ফেলে। ট্রেনিংয়ে শিখেছিল এটা, আর এখন চাবি খুঁজলেও কাজ হতো না, বরং সময় নষ্ট হতো। আর কিছু উলটপাল্টা হলেই তার শ্বশুর সকালে বুঝে যেত। তুহা ড্রয়ার খুলে চমকায়, আরও কয়েকটা ফাইল, একটা টাকার হিসাবের লিস্ট, আর একটা পিস্তল। তুহা টাকার হিসাবের লিস্টের ছবি তুলে নেয়। এখানে প্রায় 6 কোটি টাকার হিসাব লেখা 4 পৃষ্ঠায়। তারপর তুহা ফাইল বের করে পড়তে গিয়ে আরও অবাক হয়। কয়েক জায়গায় অনেক বিশাল বিশাল জমির দলিল তার শ্বশুরের নামে। তুহা ছবি তুলে সর্বশেষ লাল কাপড় দিয়ে বাঁধা ফাইলটা খুলতেই অবাক হয়। এটা আর কেউ না, তার বাবার সম্পত্তির দলিল। তুহার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে, এতদিন পর তার বাবার হাস্যোজ্জ্বল মুখের ছবিটা দেখে। চলবে। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা, পর্ব 32, লেখা নুসাইবা আরা নুরি। তুহা নিজের বাবার ফাইলটার ছবি তুলে নিয়ে ফাইলগুলো আবার রাখতে যাবে গুছিয়ে, তখনই ভুলক্রমে হাতের ধাক্কায় হুড়মুড় করে কয়েকটা ফাইল আলমারি থেকে নিচে পড়ে যায় শব্দ করে। তুহা ভয় পেয়ে যায়, কলিজার পানি শুকিয়ে গেছে। বেশ কিছুক্ষণ চুপ থেকেও যখন দেখে কারোর নড়চড় নেই, তখন তুহা স্বস্তি পায়। যাক, ঘুমের ওষুধটা খারাপ না, ভালোই কাজের। তুহা ফাইলগুলো ঠিক করে রেখে লকার লক করে নিচে বসে নিচের ফাইলের ছড়িয়ে ছিটিয়ে যাওয়া কাগজগুলো তুলতে যেতেই দেখতে পায় কয়েকটা নতুন চেক, সাথে আরও কয়েকটা খাম। তুহা প্রথমে পাত্তা না দিলেও পরে দেখে সেখানে আনাম মিয়া নামের কারো স্বাক্ষর করা। নামটা মাথায় আসতেই সবার প্রথম এমপির চেহারাটা চোখে ভেসে উঠতে তুহার। তুহা চেকগুলো ভালো করে দেখে এখনও ক্যাশ আউট হয়নি। সন্দেহ জাগে তার শ্বশুরের আনাম মিয়ার সাথে কী কাজ। তুহা চেকগুলোরও ছবি তুলে নেয়, তারপর একটা খাম খুলে পড়তেই অবাক হয়ে যায়। অবাকের চরম সীমায় পৌঁছে যায়। একের পর এক মানুষের নামের লিস্ট, সাথে বেশ কয়েকজনের ছবি। তার ভিতরে 2 জন পুলিশের নাম ও ছবিও আছে, যারা কিছুদিন আগে নিখোঁজ হয়েছিল। তুহার পায়ের নিচের মাটি সরে যায়, আর কিছু বুঝে ওঠার আগেই কারোর এদিকে আসার পায়ের শব্দ পায়। তুহা তাড়াতাড়ি করে আলমারি অফ করে দিয়ে আলমারির পিছনে লুকিয়ে পড়ে।
বেশ কিছুক্ষণ পর ঘরে শ্রেয়সী প্রবেশ করে লাইট জ্বালিয়ে চারিপাশ দেখে আবার বেরিয়ে যায়। তুহার হাত কাঁপছে। শ্রেয়সী জেগে গেল কিভাবে? তাহলে তার শ্বশুর শাশুড়িও জেগে যাবে। শ্রেয়সী বের হতেই তুহা বের হয়ে এলো, নামের লিস্ট আর ছবিগুলোর ছবি তুলে নিল বেশ কয়েকটা। তারপর যা যেভাবে ছিল সেভাবে রেখে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো। ঘর থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রথম সিঁড়ির ধাপে পা ফেলতে পিছন থেকে শ্রেয়সী ডেকে ওঠে, ভাবি তুমি এখানে? শ্রেয়সীর ডাকে তুহা প্রায় জমে যায়। এই বুঝি ধরা খেয়ে গেল, গলা শুকিয়ে আসছে। তুহা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায়। শ্রেয়সী অবাক হওয়া চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তখনই একটা বিড়াল ম্যাও ম্যাও করতে করতে রান্নাঘরের জানালা দিয়ে বেরিয়ে গেল। তুহা আর শ্রেয়সী সেদিকে তাকালো। তারপর শ্রেয়সী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তো তোমার ভাই তো বাড়িতে নেই। আমি পানি খেতে উঠেছি, দেখি পানি নেই বোতলে। তাই দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে আসতেই কিছু পড়ে যাওয়ার শব্দ পাই আর ভয় পেয়ে যায়। তুমি তো জানো আমার ভূতে কি পরিমাণ ভয়। শ্রেয়সী তুহার মুখের দিকে তাকালো। এখনো ভয় পেয়ে রয়েছে মনে হচ্ছে। শ্রেয়সী এবার শান্ত কণ্ঠে বলল, আমারও একই ভাবি। আমি শব্দ শুনে খুঁজছি কিসের শব্দ হলো। যাই হোক, ভয় পেও না, বিড়াল ছিল। তুমি কি পানি খেয়েছো? হুম হুম। আচ্ছা চলো, আমি কি থাকবো ভাবি তোমার সাথে? তোমার তো ভয় করছে। শ্রেয়সীর কথায় তুহা কি বলবে বুঝতে পারে না, তাও শান্ত কণ্ঠে বলে, সমস্যা নেই ননদিনী, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়লে আর ভয় করবে না, তুমি ঘরে যাও। আচ্ছা, ভয় করলে ফোন দিও। আচ্ছা। শ্রেয়সীর দু চোখে ঘুম, তাই আর কথা না বাড়িয়ে তুহার সাথে দোতলায় আসে। তুহা শ্রেয়সীকে নিজের ঘরে দিয়ে সে নিজের ঘরে চলে গিয়ে দরজা আটকে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। কি বাঁচা বেঁচে গিয়েছে, যদি ধরা পড়ে যেত। কতবার মনে করেছে কারেন্টের মেন সুইচ অফ করবে, সেই দরকারের সময় ভুলে গেছে। তুহা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এমন বাঁচিয়ে দেওয়ার জন্য। তুহা সব ছবিগুলো ল্যাপটপে নিজের ইমেইলে ফাইলে সেভ করে রেখে শুয়ে পড়ে, নয়তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে। তবে তুহা এখন শিওর এই সকল মানুষগুলোর নিখোঁজ সংবাদের সাথে শতভাগ জড়িত আছে এরা। তুহা শুধু শাস্তি দিতে চেয়েছিল নিজের পরিবারের খুনিদের, কিন্তু এবার তার মিশন কত শত মানুষের জীবন বাঁচানোর। তুহা কালকেই খোঁজ লাগানো শুরু করবে। এই 7 দিনে অনেক কিছুই পেয়ে যাবে সে। তুহার ভাবতে পারে না, রাজ্যের ঘুম ধরা দেয়, চোখ জোড়ায়। সকাল সকাল মির্জা বাড়িতে এসে হাজির হয়েছে আসিয়া রহমান, নাবিলা আর ওর ছোট ভাই নাইম। নাহিদা খাতুন বোনের আগমনে খুশি হলেও শারমিন খাতুনের মুখ গম্ভীর। আগের বার যে কিচ্ছাটা হয়েছে বাড়িতে, তারপর আর তাদের আশা কি মেনে নেওয়া যায়? মেহরাজ জানার পর যদি ঝামেলা করে, সেই চিন্তায় শারমিন খাতুনের মাথায় হাত। নাতিটা তার রেগে গেলে বিপদ। যদি বাড়ি থেকে আবার চলে যায় তখন কি হবে? মেহরাজ এখনো ঘুমিয়ে আছে। কাল অনেক রাতে বাড়ি ফিরেছে। কোথায় গিয়েছিল আর কেনই বা গিয়েছিল তা বলেনি। শুধু বলে গিয়েছে যতই প্রয়োজন হোক কেউ সকাল 10টার আগে ডাকবে না। নাহিদা খাতুন ও সে কথা মাথায় রেখে ছেলেকে আর ঘুম থেকে ডেকে তোলেননি। যদিও আসিয়া রহমান অনেকবার খুঁজছেন, নাবিলাকেও পাঠাতে চেয়েছে, তবে নাহিদা খাতুন প্রতিবারই বাধা দিয়েছেন। সকাল 11টায় ঘুম ভাঙে মেহেরাজের। চোখ মেলে আর মোড়া খেয়ে বিছানা থেকে উঠে বসে। চুলগুলো এলোমেলো, গায়ে কিছু নেই, লোমহীন বক্ষ দৃশ্যমান, শুধুমাত্র ট্রাউজার পরা। মেহেরাজ উঠে দরজা খুলে করিডোরে দাঁড়িয়ে রান্নাঘরে থাকা নাহিদা খাতুনের উদ্দেশ্যে বলে, আম্মু 1 কাপ কফি দিও তো। কথাটা বলে আর দাঁড়ায় না মেহেরাজ। ঘরে ঢুকে দরজা চাপিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। এদিকে নাহিদা খাতুন ছেলের কণ্ঠ শুনে হাতের কাজ রেখে ছেলের জন্য কফি বানাতে চলে যায় রান্নাঘরে। মেহেরাজ ঘুম থেকে উঠেছে দেখে নাবিলা আর আসিয়া রহমানের মুখে হাসি ফুটে ওঠে। তা চোখ এড়ায় শারমিন খাতুনের, তবে কিছুই বলে না, কারণ নাহিদা খাতুনের মতো তিনি আসিয়াকেও নিজের মেয়ের মতোই দেখে। তবে এবার কোনো কিচ্ছা ঘটলে ছেড়ে কথা বলবেন না। কফি বানানো শেষে নাহিদা খাতুন মেহেরাজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই নাবিলা এগিয়ে এসে বলে, তোমাকে যেতে হবে না খালামণি, আমি যাচ্ছি, দাও মেহেরাজ ভাইকে দিয়ে আসি। নাবিলার কথায় মানা করে নাহিদা খাতুন বলেন,
না মা, তুই গিয়ে বস, আমি দিয়ে আসি। সকাল সকাল আমি না নিয়ে গেলে আবার রাগ করে চিল্লিয়ে বাড়ি মাথায় তুলতে পারে। নাহিদা খাতুনের কথায় টিটকিরি মেরে আসিয়া রহমান বলেন, কদিন পর বউ ছাড়া আর কাউকে চোখে দেখবে না রে ছোট, তখন মায়ের কথাও মনে পড়বে না। তুমি ভুল ভাবছো আপা, আমার বাবু এমন না, সব দিক এক হাতে সামলিয়ে নিতে পারে। এমন কত দেখলাম। আসিয়া রহমানের কথায় নাহিদা খাতুন শাশুড়ির দিকে তাকাতেই শারমিন খাতুন কিছু একটা ভেবে বলেন, বৌমা, নাবিলের হাতে দাও, ও দিয়ে আসুক, তুমি এখানে এসে বসো। কিন্তু আম্মা, দাও। বেগত্তা নাহিদা খাতুন শাশুড়ির কথায় কফির কাপটা নাবিলার হাতে দিয়ে দেয়। তা দেখে আসিয়া রহমান শারমিন খাতুনের দিকে তাকিয়ে বলে, ঠিক বলেছেন মা, ও ছোট মানুষ, ও দিয়ে আসুক, আমরা একটু গল্প করি এখন। শারমিন খাতুন কথার কোনো প্রত্যুত্তর করেন না। নাবিলা খুশি মনে নাচতে নাচতে কফির কাপ নিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে যায়। মেহেরাজের ঘরের সামনে এসে দাঁড়িয়ে দরজা হালকা করে টোকা দিতেই মেহেরাজ কণ্ঠ শোনা যায়, আম্মু, টি টেবিলের উপর রাখো। মেহেরাজের কণ্ঠ শুনে নাবিলার দরজা ধাক্কা দিতে ভেজানো দরজা খুলে যায়। সাথে সাথে নাকে ভেসে আসে চন্দন এলাচির মিশ্রণে এক ঘ্রাণ। নাবিলা ঘরে ঢুকে দরজা ভিজিয়ে দেয়। চায়ের কাপটা বিছানার পাশে বেড সাইড টেবিলে রাখে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, মানে মেহেরাজ ওয়াশরুমে। কালকেই খবর পেয়েছে ওরা, তাই আজ এসেছে, মেহেরাজ এসেছে বলে। নাবিলা বিছানায় বসে পড়ে। সফেদ সাদা বিছানার গদি অতিরিক্ত নরম। নাবিলা আয়েশ করে বসে ঘরের চারদিকে তাকাতে থাকে। ঘরটা আগে থেকেই তার মনের মতো সাজানো, আর ঘরে থাকা মানুষটা তো শুধু তার জন্যই তৈরি। পুরো ঘরের অধিকাংশ জিনিস সাদা। নাবিলা বুঝতে পারে মেহেরাজের সাদা জিনিসে একটু বেশি টান কাজ করে। মনে মনে সিদ্ধান্ত নেয় আজ একটা সাদা রঙের থ্রি পিস পরবে। তারপর মেহেরাজের সামনে ঘোরাফেরা করবে বারবার। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মেহেরাজ। গায়ে যদিও কালো একটা টি শার্ট আছে, গোসলে যাওয়ার আগে নিয়ে গেছিল সেটাই। মেহেরাজ হঠাৎ বিছানার উপরে একটা মেয়েকে বসে থাকতে দেখে ভ্রুজোড়া কুঁচকে ফেলে। মেয়েটা তার দিকে হা করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে থাকে। মেহেরাজ এগিয়ে না আসা দূর থেকেই কণ্ঠে গম্ভীরতা এনে বলল, হু আর ইউ? নাবিলার হুঁশ নেই, অবাক চোখে তাকিয়ে আছে মেহেরাজের দিকে। একটা মানুষ এত সুন্দর, ইস! ঘন চাপদারির মাঝে এখনো বিন্দু বিন্দু পানি দৃশ্যমান। মেহেরাজের কথার উত্তর না পেয়ে ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে, কে তুমি? আমার ঘরে আসার পারমিশন দিয়েছে কে তোমাকে? মেহেরাজের ধমকে ধ্যান ভাঙে নাবিলার। চমকে উঠে দাঁড়ায়, তারপর বলে, আমাকে চিনতে পারছেন না মেহেরাজ ভাই? আমি নাবিলা, আপনার নাবু। হোয়াট রাবিশ! আমার নাবু মানে? কে তুমি? কোন নাবিলা? কথাটা বলে নাবিলাকে কিছু বলতে না দিয়েই মেহেরাজ আম্মু আম্মু করে জোরে ডাকতে শুরু করে। তা দেখে নাবিলা মেহেরাজের দিকে সরে এসে বলে, আরে, আমি আপনার কাজিন নাবিলা, আপনার বড় খালার মেয়ে। আপনার সাথে কত কথা হতো আমার। আর আমি তো আপনাকে। মেহেরাজ নাবিলার থেকে আরও কিছুটা দূরে সরে গিয়ে বলে, ডিস্টেন্স মেনটেন করো। কথাটা বলে মেহেরাজ কিছুটা ভাবে, তারপর মুখটা স্বাভাবিক করে ফেলে। তা দেখে নাবিলা মনে মনে খুশি হতেই মেহেরাজ বলে, ও আইসি, তুমি সেই স্যাঁচরা মেয়েটা যে বারবার আমার পিছে পিছে ঘুরতে পাত্তা পাওয়ার জন্য। আর আমার রিলেটিভদের মাঝে তুমি আর তোমার মা তাহলে মিথ্যা ছড়িয়েছো যে আমি তোমাকে ভালোবাসি। সিরিয়াসলি, হাউ ফানি দিস জোকস। মেহেরাজের কথা শুনে নাবিলার মাথায় নিচু হয়ে যায়। দরজা খোলা থাকায় তখন মেহেরাজের ডাকাডাকিতে নাহিদা খাতুন আর আসিয়া রহমান উপরে এসে মেহেরাজের দরজার সামনে এসে সব শুনেছেন। মেহেরাজ এবার নিজের কাবাডের দিকে এগিয়ে যেতে যেতে বলে, যেই না চেহারা, নাম রাখছে তার পিয়ারা। সুন্দরী হলে হয় না, আত্মসম্মান আর লজ্জাবোধ থাকতে হয়। নির্লজ্জের মতো আবার চলে এসেছে। যাই হোক, গেট আউট। কি? নাবিলার বোকা প্রশ্নে মেহেরাজ এবার একটু রেগেই বলে, আইসি, গেট আউট। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।